আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের পঞ্চম অধ্যায়ের যেই বোর্ড অ্যানালাইসিস প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য দেখিয়ে দিব। তো বোর্ড অ্যানালাইসিসটা আসলে কেন গুরুত্বপূর্ণ, বোর্ড অ্যানালাইসিসটা কাদের জন্য? ফার্স্ট অফ অল তোমরা অনেকেই আছো যে স্যার আমাদের সিলেবাসটা বেশ ভালোই শেষ, আমরা একটু বেশি পড়তে চাই, আমাদের হাতে সময় আছে। তো আমরা বোর্ড অ্যানালাইসিসটা মূলত ওই সকল স্টুডেন্টদের জন্য রেখেছি যাদের টার্গেট 100-তে 100 বা যারা 90+ আশা করতেছো মার্কস, তারা অনেক বেশি তাদের হাতে সময় আছে, তাদের জন্য মূলত এই বোর্ড অ্যানালাইসিস প্যাটার্নটা রাখা হয়েছে। এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এইটাই যে আমরা পঞ্চম অধ্যায়ের যতগুলো প্রশ্ন 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে এসেছে, মাদ্রাসা বোর্ড সহ মোট যে 9টা বোর্ড, এই বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে আমরা পঞ্চম অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত একটা জায়গায় করেছি। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে ধারণা দিবে যে বোর্ডের যে কোশ্চেন যে ভ্যারাইটি হয়, এক বোর্ডের সাথে এক বোর্ডে অবশ্যই কোশ্চেনের পার্থক্য থাকে। তো সমস্ত কোশ্চেনগুলো যখন আমরা এক জায়গায় নিয়ে এসেছি, এগুলো দেখলে তোমরা আইডিয়া করতে পারবা যে আসলে তোমাদের প্রশ্নগুলো কেমন আসতে পারে। আমি আশা করতেছি এই যে আইটেমগুলো এখানে রাখা হয়েছে এর বাইরে তো আর নতুন করে কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। এর মধ্যেই হয়তো বা এ এর জায়গায় বি হবে, বি এর জায়গায় সি হবে, কোশ্চেন পরমাণু চেঞ্জ হয়ে প্রশ্নগুলো আসবে, কিন্তু প্যাটার্ন তো সেম থাকবে। তো তাইলে যাদের টার্গেট 100-তে 100 তাদের জন্য বোর্ড অ্যানালাইসিসটা খুবই বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো দেখি আসলে আমরা এই বোর্ড অ্যানালাইসিসটা নিয়ে কিভাবে তোমাদের সাথে কাজ করতে পারি। ফাইন, তো দেখো আমরা এখানে আমাদের প্রশ্নগুলোকে সাজিয়েছি। তো আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং গ এবং ঘ অর্থাৎ প্রয়োগ ও উচ্চ দক্ষতামূলককে বিভিন্ন টাইপে ভাগ করেছি। একই টাইপের যত প্রশ্ন আছে সবগুলোকে এক জায়গায় এনেছি। তো আমরা সেই প্রশ্নগুলো নিয়ে এখানে আসলে কথা বলবো। তো ফার্স্টে দেখো জ্ঞানমূলকের জন্য, তো তোমাদেরকে আমি আগে একটু বলে দেই, পঞ্চম অধ্যায়টা কিন্তু তুমি বলতে পারো যে এটা কেমিস্ট্রির একটা হার্ড চ্যাপ্টার। মানে এটা মানে ক বলো, খ বলো, গ বলো, ঘ বলো, সমস্ত রকমের প্রশ্নের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু চ্যাপ্টার থাকে যেগুলো ক এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, খ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, আবার কিছু কিছু চ্যাপ্টার থাকে সৃজনশীল মানে গ এবং ঘ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পঞ্চম অধ্যায়ের সকল কিছুই আসলে ওভারঅল অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এমসিকিউর কথা বলো, সিকিউর কথা বলো, ক খ এর কথা বলো, সকল কিছুর জন্যই আসলে এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই জন্য আমাদেরকে এই চ্যাপ্টারটা অনেক বেশি ভালো করে পড়তে হবে। কারণ যদি আমি এই চ্যাপ্টারটা অনেক ভালো করতে পারি, ভালো করে পড়তে পারি, তাহলে আমার সমস্ত জায়গায় এমসিকিউ হোক, সিকিউ হোক, ক খ হোক, সব জায়গাতে আমি ভালো করতে পারবো। সো আমি তোমাদের সবাইকে বলবো যে এই চ্যাপ্টারটা আসলে অনেক গুরুত্ব সহকারে দেখতে। কেমিস্ট্রির যত প্রশ্নই হোক না কেন, যে কোনো বোর্ডের যে কোনো প্রশ্নই হোক না কেন, চ্যাপ্টার 5 সেখানে থাকবেই থাকবে। সো এইটুকু কথাই সব থেকে জাস্ট সবার জন্য বলবো যে চ্যাপ্টার 5 সেখানে থাকবেই থাকবে। তো এই চিন্তা করে আসলে আমাদেরকে পড়া উচিত, যেন আমরা চ্যাপ্টার 5 থেকে একটা নিশ্চিত কমন কোশ্চেন পেয়ে যাব। তাহলে অবশ্যই আমি কেন চ্যাপ্টারটা ভালো মতো পড়বো না। ফাইন, তাহলে দেখো জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এই যে দেখো বিশাল একটা সিরিয়াল তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তার মানে এই বোর্ডগুলোতে পঞ্চম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন এসেছে। ফর এক্সাম্পল আমরা কুমিল্লা বোর্ড 20-এ প্রশ্ন পেয়েছি, 19-এ প্রশ্ন পেয়েছি, চট্টগ্রাম বোর্ড 16-তে প্রশ্ন পেয়েছি, তারপরে হচ্ছে যে দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 23। তাহলে এই যে ভ্যারাইটি আইটেমের প্রশ্ন কিন্তু পঞ্চম অধ্যায় থেকে এসেছে বিভিন্ন বোর্ডে, সেই বোর্ডগুলোর একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এবার আসে অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো বিশাল একটা সমাহার, পঞ্চম অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন আমরা এই অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পাচ্ছি। আমরা টপিক ওয়াইজ পঞ্চম অধ্যায়টাকে কয়েকটা ইসে ভাগ করেছি, যেরকমের প্রথম যেটা আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনের প্রশ্নগুলো একটু দেখো যে অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে এখানে। আমাদের এই যে দেখা যাচ্ছে রাজশাহী বোর্ড 25, ময়মনসিংহ 25, কুমিল্লা 25, তারপরে চট্টগ্রাম 25, মাদ্রাসা 25। সো ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু 25 সালে এইখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসেই আসে। সো আমাদেরকে সেইভাবে গুরুত্ব সহকারে পঞ্চম অধ্যায়টা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবারে দেখো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা আবার একটু আয়নিক বন্ধন থেকে কম এসেছে, বাট ওভারঅল ভালোই এসেছে। অনেকগুলো বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বোর্ড 25, তারপরে কুমিল্লা 24, কুমিল্লা 23, বরিশাল 23, ময়মনসিংহ 23। তো এই যে প্রশ্ন এখান থেকে অবশ্যই এসেছে। আচ্ছা, আমাদের পঞ্চম অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট অষ্টক নিয়ম, অষ্টক সম্প্রসারণ নিয়ম, অষ্টক সংকোচন নিয়ম, 2-এর নিয়ম। তো দেখো অনেকগুলো বোর্ডে কিন্তু সেই প্রশ্নগুলো কভার করেছে। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, দেখো এই যে অনেকগুলো প্রশ্ন সেই বোর্ড অনেকগুলো বোর্ডে এই টপিকটা কভার করেছে। আচ্ছা, এবারে আয়নিক ও সমযোজী যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, দেখো এটা কিন্তু প্রচুর আসে। এটা ম্যাক্সিমাম ঘতে আমরা এই রকমের প্রশ্ন দেখতে পাই পঞ্চম অধ্যায় থেকে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই টপিকটা অনেক গুরুত্ব সহকারেই পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সর্বশেষ টপিক যে পরিবর্তনশীল যোজনী, মুক্ত জোড় ও বন্ধন জোড়। দেন এই যে এটা একটু কম আসে, এটা দেখেই বুঝতে পারতেছে যে খুব বেশি একটা বোর্ডে এই প্রশ্নগুলো আসে নাই। বাট যেগুলোই এসেছে, যেগুলোই আমরা পেয়েছি, সেগুলোই আমরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে এই সাজেস্ট
সাজেশনটা দেখো, এই সাজেশনটা কেন তোমরা ফলো করবা, কেন তোমরা এই সাজেশনটা ফলো করলে ভালো করতে পারবা, কারণ আমরা সমস্ত টপিক হোক সেটা অল্প এসেছে তাও সেগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, যাতে করে যে একটা প্রশ্ন যেন তোমার আনকমন মনে না হয়, তোমার কাছে মনে হয় যেন যে তোমাদের হয় না যে সৃজনশীল প্রশ্নতে তোমাদের 7টা আসবে, সেখান থেকে 4টার অ্যান্সার করতে হবে, বা যে যেভাবে মানে যার বোর্ডে যেভাবে প্রশ্ন আসুক না কেন, ওভারঅল কথা একটাই যে তোমার কাছে মনে হবে যেন 7টা প্রশ্নই পারো, 7টা প্রশ্নেরই ক খ গ ঘ পারো। তো আমরা আমাদের সাজেশন বলো, আমরা আমাদের অ্যানালাইসিসটাকে এইভাবেই সাজানোর চেষ্টা করতেছি, যাতে করে একটা প্রশ্নের অ্যান্সারও যেন তোমার থেকে মিস না যায়, তোমার কাছে যেন সবগুলোই কমন পড়ে, তুমি এক্সামে যেটা সব থেকে এদের মধ্যে সব থেকে ভালোর ভালো যেটা হয়, যে সব থেকে ভালো পারো সেটাই তুমি অ্যান্সার করবা। ওকে ফাইন, তাহলে এবার আমরা একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। দেখো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে কি কি আছে, দেখো পঞ্চম অধ্যায়ে আছে যে যোজ্যত ইলেকট্রন কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, যোজনী কাকে বলে, এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু আমরা বোর্ডের নাম লিখে দিচ্ছি। সো এই বোর্ডের নামগুলো দেখে বোঝা যাবে যে হ্যাঁ এই প্রশ্নটা অনেকবার এসেছে, তাহলে কি এটা আবারও সামনে আসতে পারে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে হচ্ছে যৌগমূলক কাকে বলে। দেখো প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে, তার মানে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। গাঠনিক সংকেত কাকে বলে, তারপরে দুইয়ের নিয়ম কি, রাসায়নিক বন্ধন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে, ক্যাটায়ন কি, আয়ন কাকে বলে, ঠিক আছে, আয়নিক বন্ধন কাকে বলে, মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, পোলারিটি কি, ক্লাস মানে কি। সো এর মধ্যে আবার দেখো এই প্রশ্নগুলো একটু বারবার আসে, যেরকম আয়নিক বন্ধন কাকে বলে, তারপরে ক্যাটায়ন কি, তারপরে গাঠনিক সংকেত কাকে বলে, যৌগমূলক কাকে বলে, এই প্রশ্নগুলো বারবার এসেছে, সেগুলো আমরা গুরুত্ব সহকারে পড়বো। অনুধাবনমূলক প্রশ্ন, পঞ্চম অধ্যায়ে অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই পপুলার, খুবই আসার মতো প্রশ্ন, মানে অনেক বেশি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। তো দেখো আমরা সেই প্রশ্নগুলো দেখি যে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, অক্সিজেনের যোজনী ও যোজিত ইলেকট্রন সমান নয়, ব্যাখ্যা করো, ক্লোরিনের যোজনী এবং যোজিত ইলেকট্রন কেন ভিন্ন, কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো, নাইট্রোজেনের যোজিত ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কি, নাইট্রোজেনের কথা বলেছে, জারণ সংখ্যা এবং যোজনী এক নয় ব্যাখ্যা করো, সালফার ট্রাই অক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো, দস্তার যোজনী ও যোজিত ইলেকট্রন সমান হবে কি ব্যাখ্যা করো, ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজিত ইলেকট্রন একই কেন, আয়রনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো, লিথিয়ামের যোজনী এবং যোজিত ইলেকট্রন একই ব্যাখ্যা করো, ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করো, সোডিয়াম এবং ক্লোরিনের যোজনী একই কেন, কার্বনের যোজনী এবং যোজিত ইলেকট্রন একই কেন, যোজনী ও যোজিত ইলেকট্রন ব্যাখ্যা করো, ঠিক আছে। দেন ফসফোনিয়াম একটি যৌগমূলক ব্যাখ্যা করো, অ্যামোনিয়াম একটি যৌগমূলক ব্যাখ্যা করো, কার্বনেট একটি যৌগমূলক, কার্বনেটকে যৌগমূলক বলা হয় কেন ব্যাখ্যা করো, সালফেট একটি যৌগমূলক ব্যাখ্যা করো, পানির আণবিক গঠন ব্যাখ্যা করো। এবং দেখো সবগুলো প্রশ্ন কিন্তু রিসেন্ট আসতেছে, সো প্রশ্ন এখান থেকে প্রচুর আসে, এই জন্য আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এই প্রশ্নগুলো। আচ্ছা আমি বাকি প্রশ্নগুলো একটু পড়ে যাচ্ছি। দেখো ধাতু কিভাবে ক্যাটায়ন সৃষ্টি করে, ম্যাগনেসিয়াম 2+ বলতে কি বুঝো, অ্যানায়ন কিভাবে গঠিত হয়, সাধারণ সোডিয়াম প্লাস আয়ন গঠন অসম্ভব, সোডিয়াম 2+ বলতে সাধারণত সোডিয়াম 2+ আয়ন গঠন অসম্ভব ব্যাখ্যা করো, সঞ্চারণশীল ইলেকট্রন বলতে কি বোঝো, কার্বন ডাইঅক্সাইড অণুতে মুক্তজোড় এবং বন্ধজোড় ইলেকট্রন উল্লেখ করো, মুক্তজোড় ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, পানি একটি পোলার অণু ব্যাখ্যা করো, ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো, গ্লুকোজের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন ব্যাখ্যা করো। ওকে, সো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এখানে শেষ না, আমাদের আরো কিছু প্রশ্ন আছে, যেরকম ধরো আয়নিক যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি কেন ব্যাখ্যা করো, তারপরে C12H22O11 চিনির সংকেত, C12H2211 জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন ব্যাখ্যা করো, পোলারিটি ব্যাখ্যা করো, HCl পোলার যৌগ ব্যাখ্যা করো, HCl পোলার যৌগ ব্যাখ্যা করো, KF কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন ব্যাখ্যা করো, MgCl2 এর গলনাঙ্ক বেশি কেন ব্যাখ্যা করো, কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন, আর বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী কেন, বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী নয় কেন ব্যাখ্যা করো। সো এই প্রশ্নগুলো মূলত আমাদেরকে মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো রাখা হয়েছে, যে প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এবং 40টা প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি। সো পঞ্চম অধ্যায়ে দেখো, পঞ্চম অধ্যায় আর যাদের ফুল চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে, যাদের আমরা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বেসিক নিয়েও আলোচনা করেছি, আশা করি তোমরা তোমাদের সমস্যা হলে তোমরা তোমাদের বেসিকের ভিডিওটা এই অধ্যায়ের বেসিকের ভিডিওটা দেখবে। তবে কথা হচ্ছে যে যাদের বেসিকটা ক্লিয়ার, যারা আমাদের বেসিকের ভিডিও দেখে এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে, তাদের কাছে মনে হবে যেন 40টা প্রশ্নের হয়তো বা সে 35টা প্রশ্নই পারবে, কোনো কারণে হয়তো বা 1-2টা প্রশ্ন তার কাছে একটু আননোন মনে হতে পারে, যেগুলো আবার আমরা শর্ট প্রশ্নের যেই ভিডিও রেখেছি, যেই প্রশ্নটা রেখেছি সেখানে সেগুলো দেখলে সেগুলো তাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা যাচ্ছি নেক্সট পার্টে। দেখো সৃজনশীলের গ এবং ঘ নং প্রশ্নের উত্তরের জন্য আমাদের 1 নম্বর টপিক আয়নিক বন্ধন। তাহলে আমরা এখন দেখব যে বিভিন্ন বোর্ডে যে আয়নিক বন্ধন রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো আমরা এক জায়গায় করেছি এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে রাজশাহী বোর্ড 2025-এর একটা প্রশ্ন রাখা হয়েছে। কি বলতেছে এখানে দেখো, এক্স জেড, তাহলে এক্স হচ্ছে লিথিয়াম আর জেড হচ্ছে ক্লোরিন, তাহলে লিথিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এবং কিউ
কিউ কিউ মানে কিউ কে বলতো, কিউ হচ্ছে ফ্লোরিন, তাহলে বলতেছে যে এক্স জেড ও কিউ কিউ অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির হবে, যুক্তি সহ বিশ্লেষণ কর। তাহলে এই যে এক্স এবং জেড এটা কি আয়নিক যৌগ, তাই না? তাহলে আয়নিক যৌগ, আর কিউ কিউ হচ্ছে সমযোজী যৌগ, তাহলে এখানে এক হবে না, এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, এবার দেখো Q19 মানে কি পটাশিয়াম, আর R9 তার মানে ফ্লোরিন, তাহলে পটাশিয়াম ফ্লোরাইড কি যৌগ হবে বলতো? পটাশিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ হবে। এবারে দেখো ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে আমাকে, এ হচ্ছে 1 তার মানে এ হচ্ছে হাইড্রোজেন, আর এক্স হচ্ছে 1:2:2p6 3:3p4। ওকে, সো দেখো এই যে এখান থেকে আমরা এই প্রশ্নগুলো পাচ্ছি। তো যাচ্ছি এবার নেক্সট টপিকে। ওকে দেখো, সো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদেরকে, তাহলে নেক্সট প্রশ্ন বলতেছে যে আমাদের একটা গ্রুপ, 3টা গ্রুপ এবং 3টা পর্যায় এখানে দেওয়া আছে। তো এইখান থেকে এক্স ওয়াই তারপর জেড তারপর কিউ 4টা মৌল। তো এই মৌলগুলোর মধ্যে বলছে এক্স ও কিউ। আচ্ছা, এক্স কে বলো তো 3 নম্বর পর্যায়ে, এক্স হচ্ছে সোডিয়াম, আর কিউ কে 2 নম্বর পর্যায়ে গ্রুপ 16, তাহলে কিউ হচ্ছে অক্সিজেন, তাহলে সোডিয়াম অক্সাইডের গঠনটা ব্যাখ্যা করতে বলছে, আয়নিক যৌগ। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, বি একটা মৌল, তাহলে বি তে ইলেকট্রন আছে মোট 11টা, তাহলে বি হচ্ছে সোডিয়াম, আর সি তে ইলেকট্রন আছে 17টা, তাহলে সি হচ্ছে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড এর গঠন আমাকে ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, নেক্সট দেখো এরকম আয়নিক যৌগের অসংখ্য প্রশ্ন আমরা এখানে তোমাদের জন্য রেখেছি, যেই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং যেই প্রশ্নগুলো এখানে খুব বেশি আসার মতো, সেই প্রশ্নগুলো আসলে এখানে বোর্ড প্রশ্ন আর কি, গুরুত্বপূর্ণ বলতে আমরা সমস্ত বোর্ড প্রশ্নগুলো এখানে রেখেছি। আচ্ছা, এবার আসো দেখো পি এবং কিউ 2টা মৌল, সো কিউ মৌলের ইলেকট্রন হচ্ছে 11টা, তার মানে কিউ মৌল হচ্ছে সোডিয়াম, আর পি মৌলের ইলেকট্রন হচ্ছে 8টা, তাহলে পি মৌল হচ্ছে অক্সিজেন, তাহলে সোডিয়াম অক্সাইড। আচ্ছা, এবারে নেক্সট দেখো ঢাকা বোর্ড 2024 এসেছে দ্বিতীয় পর্যায়ে, তাহলে 2s2 2p5, তাহলে মোট 7টি ইলেকট্রন দ্বিতীয় পর্যায়ে, আর প্রথম স্তরে আছে 2টি ইলেকট্রন, তাহলে মোট 9টি ইলেকট্রন। তার মানে এই এ মৌল হচ্ছে ফ্লোরিন, আর সি মৌলকে চতুর্থ পর্যায়ের, তাহলে 4s1, তাহলে 4s1 তাহলে অবশ্যই চতুর্থ পর্যায়ের মৌল এবং 1টি ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম এবং ফ্লোরিন, পটাশিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ। নেক্সট দেখো কি বলতেছে, সি এ যৌগের বন্ধন গঠন, সি এ 11 আর 17, সি এ 11 আর 1, তার মানে সোডিয়াম হাইড্রাইডের বন্ধন গঠন আয়নিক যৌগ। নেক্সট কি বলছে দেখো বিডি, তাহলে বি হচ্ছে গ্রুপ 2 পর্যায় 3, তাহলে গ্রুপ 2 পর্যায় 3 ম্যাগনেসিয়াম, আর ডি হচ্ছে গ্রুপ 17 পর্যায় 3 ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অবশ্যই আয়নিক যৌগ। তারপর হচ্ছে এডি 20 আর 9, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড। তারপরে এখানে বলতেছে ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরে কি বলছে দেখো, তারপরে বলতেছে যে এ ও বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। এ ও বি, এখন এ কে গ্রুপ 1 পর্যায় 2 লিথিয়াম, আর বি কে গ্রুপ 17 পর্যায় 2 লিথিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এ এবং বি এর কথা বলছে 20 এবং 16, তাহলে ক্যালসিয়াম সালফাইড। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে যে এ বি, আচ্ছা বি সি, তাহলে বি তে ইলেকট্রন আছে মোট 12টা, আর সি তে ইলেকট্রন আছে মোট কতটি 2 4 6 7 17টি, তাহলে 12 আর 17 কে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে ফাইন, তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের এগুলোকে সাজিয়েছি। আরও প্রশ্ন আছে আয়নিক বন্ধন থেকে, দেখো প্রশ্নগুলো কি। আচ্ছা, এখানে বলতেছে যে ওয়াই হচ্ছে 7 এবং 2 9, তাহলে ফ্লোরিন, আর জেড হচ্ছে 1 মানে 11, তাহলে সোডিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে সি ডি, তাহলে এখানে বলতেছে সি হচ্ছে 17, তার মানে ক্লোরিন, আর ডি হচ্ছে 20, তার মানে ক্যালসিয়াম, তাহলে DC2 তার মানে কি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলেছে। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখো গ এবং ঘ 2টা প্রশ্নের মধ্যে আয়নিক বন্ধন আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে বলছে এন কে সোডিয়ামের নিচে, তাহলে পটাশিয়াম, আর আর কে ব্রোমিনের উপরে, তাহলে কে পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে এখানে বলছে পটাশিয়াম ক্লোরাইড অবশ্যই আয়নিক যৌগ, সেটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। আর ঘতে বলছে কি দেখো এম হচ্ছে লিথিয়াম, আর আর হচ্ছে কে আগের মতো ক্লোরিন, লিথিয়াম ক্লোরাইড। এবং নেক্সট দেখো কিউ কি হবে বলতো, F2 অর্থাৎ ফ্লোরিন। তাহলে এই যে ফ্লোরিন F2 এবং কিউ আর বলছে লিথিয়াম ফ্লোরাইড, এদের মৌলের বন্ধন গঠন কি একই প্রকৃতির হবে কিনা যুক্তি সহ মতামত দাও। সো এখানে আসলে একই রকম হবে না, এইটাই আমাকে ব্যাখ্যা করতে বলেছে। ফাইন, এরপরে প্রশ্ন দেখো কি বলতেছে যে 3টা মৌল XYZ। আচ্ছা, XYZ, এখন দেখো এই যে বলতেছে YX2, Y কে ম্যাগনেসিয়াম, X কে ফ্লোরিন, তাহলে MgF2 এর বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলেছে। নেক্সট কি বলছে দেখো 9 ও 20, তাহলে কি ক্যালসিয়াম ফ্লোরিন, তাই না? তাহলে বলছে যে একের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রকৃতি ব্যাখ্যা করো। দেন প্রশ্ন দেখো, এই যে দেখো এই ম্যাগনেসিয়াম 12 আর এখানে কত 16, 12 আর 16 কি হচ্ছে তাহলে ম্যাগনেসিয়াম সালফাইড এ এবং ডি। আচ্ছা, দেন বলছে বি এবং সি সোডিয়াম এবং ক্লোরিন, তাহলে সোডিয়াম 11 ক্লোরিন 17, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড কিন্তু বারবার এসেছে আমাদের বন্ধন গঠন প্রক্রিয়াটা, আমরা অনেকবার বা অনেক জায়গায় আমরা পেয়েছি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সটে হচ্ছে যে পটাশিয়াম
জেড হচ্ছে পটাশিয়াম, ওয়াই হচ্ছে ফ্লোরিন, পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এরপরে কে? এরপরে দুইটা পর্যায় ডি এবং ওয়াই, এই হচ্ছে ডি আর এই হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে গ্রুপ 17 এর পর্যায় 3, গ্রুপ 17 এর পর্যায় 3, তার মানে ক্লোরিন। আর ডি কে? ডি হচ্ছে গ্রুপ 2 এর পর্যায় 3, তার মানে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবারে বলছে দেখো যে সি মৌলের সাথে বি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া। সি মৌল গ্রুপ 2 পর্যায় 3, তার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, আর বি মৌল হচ্ছে গ্রুপ 17 পর্যায় 2, তার মানে ফ্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তাহলে এই যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হলো, এই প্রশ্নগুলো মূলত আয়নিক বন্ধন রিলেটেড প্রশ্ন, যেগুলো এখানে বিভিন্ন বোর্ডে এসেছে। আমি তোমাদেরকে একটু বলি, দেখো এখানে মোটামুটিভাবে আমরা 24টার মতো প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এগুলো যদি কেউ প্র্যাকটিস করে, এগুলো যদি কেউ মানে এই প্রশ্নগুলো যদি কেউ সলভ করে, তাহলে তার তো সমস্ত রিলেটেড প্রশ্নই সলভ করা হয়ে যাচ্ছে, তার তো আর কোনো কিছু বাকি থাকছে না। ঠিক আছে, সো এগুলো সলভ করলে আয়নিক বন্ধনে আর কোনো সমস্যাই থাকবে না। তোমার ভালো ফলাফল ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে বা তোমার সৃষ্টিকর্তা যদি তোমাকে সাহায্য করে, কে আটকাবে বলো? তুমি এতগুলো প্রশ্ন প্র্যাকটিস করতেছো, তুমি অবশ্যই পারবা, তোমাকে পারতে হবে। ফাইন, তাহলে আমরা এখন যাচ্ছি সমযোজী বন্ধনে। আচ্ছা, তো দেখো এবার আমরা আলোচনা করবো সমযোজী বন্ধন নিয়ে। সো দেখো সমযোজী বন্ধনের প্রশ্নগুলো কিরকম হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে E17 কে বলতো? ই কে? তাহলে ক্লোরিন। তো বলতেছে যে E2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। Cl2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া আমাকে ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, নেক্সট এরপরে দেখো কি বলতেছে যে এ এবং সি দুইটা মৌল, এ এবং সি দুইটা মৌল, এতে ইলেকট্রন আছে, এতে প্রোটন আছে একটা, তার মানে এ হচ্ছে হাইড্রোজেন, আর সিতে প্রোটন আছে 9টা, তার মানে সি হচ্ছে ফ্লোরিন, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড এর বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, ডি একটি মৌল যেটির পর্যায় হচ্ছে 2, শ্রেণী হচ্ছে 16, গ্রুপ 16 এর দ্বিতীয় পর্যায় মৌল হচ্ছে অক্সিজেন, তার বলছে ডি2 এর বন্ধন গঠন, তার মানে O2 এর বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, K17, তাহলে 17 কে ক্লোরিন, তাহলে K2 এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, তার মানে Cl2 এর বন্ধন গঠন প্রক্রিয়া এখানে ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলোতে। ফাইন, দেখো বলতেছে পি ও এস মৌল দুইটি ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা যথাক্রমে 2 এবং 3, অর্থাৎ পি মৌলের 2টি স্তর রয়েছে আর এস মৌলের 3টি স্তর রয়েছে। আচ্ছা, পি মৌলের সর্বশেষ স্তর ইলেকট্রন সংখ্যা 3 আর এস মৌলের সর্বশেষ স্তর ইলেকট্রন সংখ্যা 7। তাহলে দেখো 3 নাম্বার পর্যায়, খেয়াল করো 3 নাম্বার পর্যায় এবং সর্বশেষ যে স্তর, সর্বশেষ স্তরে ইলেকট্রন রয়েছে 7টা, তাহলে এটা অবশ্যই কি হবে? ক্লোরিন হবে, কারণ আমরা জানি ক্লোরিনের 3টা পর্যায়, লাস্ট স্তরে 7 ইলেকট্রন রয়েছে। আবার পি মৌলের পর্যায় হচ্ছে 2, সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা 3টা, তাহলে পি মৌলের স্তর যেহেতু 2 এবং সর্বশেষ স্তর ইলেকট্রন সংখ্যা যেহেতু 3, তাহলে মোট ইলেকট্রন এখানে কয়টা? মোট ইলেকট্রন এখানে 5টা, 3 2 5। তাহলে এখানে কি হবে বলতো? এটা হবে বোরন। তাহলে পি মৌল হচ্ছে বোরন, এস মৌল হচ্ছে ক্লোরিন। তাহলে বলতেছে যে PS3, তার মানে কি? ব্রোন ট্রাইক্লোরাইড। আচ্ছা, এবারে নেক্সট দেখো কিউ মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12, কিউ মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12, বলছে কিউ মৌলটি বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদেরকে। ওয়াই একটি মৌল যার পর্যায় 3, সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা 3s2 3p5, তাহলে ওয়াই মৌলটি হচ্ছে ক্লোরিন। এখন বলছে ওয়াই মৌলের অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো, অর্থাৎ Cl2 অণু কিভাবে গঠিত হয় সেটি আসলে আমাকে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি, দেখো N2 নাইট্রোজেন, বলছে খ বেলুনে রক্ষিত গ্যাসের বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা ডায়াগ্রামের সাহায্যে, অর্থাৎ মুক্তজোড় বন্ধনজোড় কিভাবে হিসাব করা যায় এটা আসলে আমাকে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি, দেখো এখানে বলতেছে যে A4C17, তাহলে 4 কে বেরিলিয়াম আর সি হচ্ছে ক্লোরিন, তাহলে বলতেছে এ ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। আমরা এটাকে ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, নেক্সটে দেখো কি বলতেছে। নেক্সটে বলতেছে যে A1 আর B17, তার মানে কি HCl, বলছে এ ও বি মৌলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এবারে বলতেছে X7, তাহলে বলতেছে X2, তার মানে নাইট্রোজেন অণুর বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলতেছে। এরপরে দেখো বলতেছে বিক্রিয়া 1, ডিমের খোসার মধ্যে কি আছে বলতো? ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, দেখো ক্যালসিয়াম, আচ্ছা তো ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট আর এখানে আছে কি HCl, এখানে আছে HCl, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl বিক্রিয়া করে অবশ্যই এই গ্যাসটা কি হবে বলতো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে বলছে উদ্দীপকের এই যৌগের বন্ধন গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বন্ধন গঠন চিত্রসহ এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ফাইন, তাহলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে যে দুইটা মৌল M এবং L পর্যায় 2, গ্রুপ 15 পর্যায় 2 হচ্ছে নাইট্রোজেন, আর এটা হচ্ছে 1
পর্যায়ও এক, গ্রুপও এক, হাইড্রোজেন। তাহলে বলছে ML3, তার মানে NH3 অ্যামোনিয়ার বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, এবারে দেখো বলছে TR6, আর কে বলো তো? আর হচ্ছে 2 4 6 7 আর 2 9, তার মানে ফ্লোরিন। আর টি কত? টি হচ্ছে 2 4 সালফার, তাহলে SF6 এর বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো SF6 এর বন্ধন গঠনে কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে, বা অষ্টক নিয়ম মানবে না। যাই হোক, অষ্টক নিয়ম মানবে কি মানবে না সেটা আমাদের ফোকাস না, আমাদের বন্ধন গঠনটা আসলে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবারে দেখো এ দ্বিতীয় পর্যায়ে গ্রুপ 15, তার মানে N2 নাইট্রোজেন, N2 এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবারে খেয়াল করো A2 অণুর বন্ধন গঠন। এ হচ্ছে কয়টা ইলেকট্রন? সর্বশেষ কক্ষপথে 6টা, সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন। তাহলে বলতেছে যে সর্বশেষ কক্ষপথে 6টা, এখানে বলতেছে এদের প্রত্যেকে 3টে স্তর ইলেকট্রন বিদ্যমান, 3টে স্তর, মানে এ এরও 3টে স্তর, বি এরও 3টে স্তর। তাহলে এ এর 3টে স্তর হলো, এ হচ্ছে সালফার, সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, তাহলে 3 নম্বর স্তরে 6টি ইলেকট্রন, তার মানে অবশ্যই প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা আছে, 10 আর 6 16। আর বি এর হচ্ছে 7টা, তাহলে হচ্ছে 17। তাহলে এখানে বলতেছে যে এ এবং বি দ্বারা যৌগের বন্ধন গঠন ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে SCl2 হতে পারে, Cl4 হতে পারে, Cl6 হতে পারে। আচ্ছা, P6, পি হচ্ছে কার্বন, R17 আর হচ্ছে ক্লোরিন। বলতেছে পি এবং আর মৌলদের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করে, অর্থাৎ ক্লোরিন এবং কার্বন, তার মানে CCl4 এর বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবারে আসো ডি ও ই যথাক্রমে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের দুইটি মৌল, যাদের যোজ্যতা ইলেকট্রন যথাক্রমে 5 এবং 7। তাহলে তৃতীয় পর্যায়ে বলেছে, তার মানে 3টা গোলাকার। তাহলে তৃতীয় পর্যায়ে যদি 5টা ইলেকট্রন থাকে, তাহলে ডি মৌলটি হচ্ছে ফসফরাস, আর ই মৌলটির 7টা, তাহলে ই মৌলটি হচ্ছে ক্লোরিন। তাহলে DE3, তার মানে PCl3 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা আমাদের এই নিয়মটাও কমপ্লিট করে ফেললাম। এবারে যাচ্ছি আমি নেক্সট নিয়মে। ওকে, নেক্সট নিয়মে কি বলা হচ্ছে দেখো। আচ্ছা, নেক্সট নিয়মটা কি সেটা একটু আগে দেখে নেই, যে অষ্টক নিয়ম, অষ্টক সম্প্রসারণ নিয়ম, অষ্টক সংকোচন নিয়ম, 2 এর নিয়ম। তাহলে আমরা এখান থেকে নিয়মগুলো নিয়ে একটু কথা বলবো। এ মৌলের কয়টি ইলেকট্রন? 16টা, তাই না? 16টা। তাহলে সালফার বলতেছে যে এ মৌলের বিক্রিয়ায় উৎপন্ন AF2 এবং AF4 এর মধ্যে কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে ব্যাখ্যা করো। কোনটায় অষ্টক নিয়ম হবে না এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে। সো এখানে মূলত আমাকে ডায়াগ্রাম এঁকে দেখতে হবে, বা মানে যেটাই হোক না কেন এখানে অষ্টক নিয়মের আলোচনা আছে, প্রশ্নের মধ্যে অষ্টক নিয়ম নিয়ে কথা বলেছে। সো এইটা আসলে আমাকে দেখতে হবে। আচ্ছা, 2 নম্বর কি বলেছে দেখো। 2 নম্বরে বলতেছে যে A2X, তার মানে H2S যোগে ইলেকট্রন বিন্যাসের দ্বিত্ব ও অষ্টক নিয়ম প্রযোজ্য বিশ্লেষণ করো। এই যে এইখানে ইলেকট্রন বিন্যাসের দ্বিত্ব নিয়ম, মানে 2 এর নিয়ম বা অষ্টক নিয়ম দুইটাই প্রযোজ্য, সেটা আমাকে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্নে আমাকে বলেছে যে আর ও এস মৌলের বন্ধন গঠনকালে একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। আর কে বলতো? আর হচ্ছে 15, আর এস হচ্ছে 17। তাহলে PCl3 এবং PCl5 দুইটা যৌগ, এর মধ্যে একটাই অষ্টক নিয়ম ভঙ্গ করে, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট কে দেখি। নেক্সট বলতেছে যে উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়, ব্যাখ্যা করো। এক্স মানে কি? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অষ্টক নিয়মটা ফলো করা হয়, এটা আসলে আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। আচ্ছা, SO3 বলতেছে যে 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে যুক্তিসহ বিশ্লেষণ করো। সালফার ট্রাইঅক্সাইড, এখানে কি অষ্টক নিয়ম মানবে নাকি 2 এর নিয়ম মানবে? আচ্ছা, QRT তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যতক্ষণ 12 14 17। 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, তার মানে কিউ ম্যাগনেসিয়াম, আর হচ্ছে সিলিকন, টি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, টি হচ্ছে ক্লোরিন। বলতেছে উদ্দীপকের একটি মৌল একাধিক উপায় স্থিতিশীলতা অর্জন করে। একটি মৌল একাধিক উপায় স্থিতিশীলতা অর্জন করে, এটা আমাকে আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার মানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, উভয় বন্ধন এখানে ঘটতে পারে, এটা সম্পর্কে বলছে। ওকে, ফাইন। এবারে দেখো POS দুটি মৌলর ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা যখন 2 ও 3, তাহলে P এর স্তর 2টা, S এর স্তর 3টা, এবং 2 নম্বর স্তরে ইলেকট্রন আছে 3টা, তার মানে P মৌলটি হচ্ছে 3 এবং 2 5, তাহলে বোরন। আর 3 নম্বর স্তর 7টা, তার মানে হচ্ছে ক্লোরিন। তাহলে বোরন ট্রাইক্লোরাইড 2 এর নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা করো। সো 2 এর নিয়মের কথা বলছে, তার মানে এটা হবে বোরন ট্রাইক্লোরাইড। নেক্সটে দেখো কি বলতেছে। নেক্সটে বলতেছে যে ZX2, খেয়াল করো, ZX2 এবং ZX4 যৌগের অষ্টক নিয়ম পালন করা হয়, বিশ্লেষণ করো। Z হচ্ছে 16 সালফার, আর X হচ্ছে 9, তাহলে সালফার SF2 এবং SF4 এই দুটো যৌগের মধ্যে কোনটায় অষ্টক নিয়ম মানা হয়, এটা আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরটা দেখো, বলতেছে যে এ হচ্ছে আমার 5টা ইলেকট্রন, তাহলে বোরন। আর সিতে আমার ইলেকট্রন কয়টা? সিতে আমার ইলেকট্রন হচ্ছে 7টা, তার মানে ক্লোরিন।
প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, 3 নাম্বার লেয়ারে 7 ইলেকট্রন, তাহলে এটা কে হবে? এটা হবে ক্লোরিন। তাহলে বোরন ট্রাইক্লোরাইড বলতেছে যে এটা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও, হ্যাঁ আমরা জানি যে এটা একটা অষ্টক সংকোচন যৌগ, বাট বি কে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে বিসি অষ্টক নিয়ম মানে। তাহলে এটা জাস্ট ব্যাখ্যা করতে হবে যে আয়নিক যৌগ অষ্টক নিয়ম মানে, আর সমযোজী যৌগ বোরন ট্রাইক্লোরাইড অষ্টক নিয়ম মানে না। আচ্ছা, এবারে ফলো করো এক্স ও ওয়াই এর দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম অনুসরণ না করলো, এক্স এবং ওয়াই কে দেখি, এক্স হচ্ছে বোরন আর ওয়াই হচ্ছে ফ্লোরিন। তাহলে বলতেছে যে এক্স ও ওয়াই এর দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম অনুসরণ না করলো, 2 এর নিয়ম অনুসরণ করে, যেখানে আসলে অষ্টক নিয়ম মানা হচ্ছে না। ফলো করো কোশ্চেনটা, এখানে এক্স এবং ওয়াই এর দ্বারা অষ্টক নিয়ম ফলো করা না হলেও 2 এর নিয়মটা ফলো করা হচ্ছে। তা আমরা জানি এখানে আসলে অষ্টক সংকোচন ঘটে, সো অষ্টক সংকোচন ঘটে বিধে এখানে অষ্টক নিয়ম মানা হয় না। আচ্ছা, যাচ্ছে এবার এর পরবর্তী অংশগুলোতে। দেখো এম এন দ্বারা গঠিত যৌগ দুটি ভিন্ন যৌগের মধ্যে একটিতে অষ্টক নিয়ম মানলেও অপরটি মানে না। এন এবং এম হচ্ছে 15 ফসফরাস আর এন হচ্ছে 17, তার মানে ক্লোরিন। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, একটাই অষ্টক নিয়ম মানে আর একটা অষ্টক নিয়ম মানে না। আচ্ছা, নেক্সটে যাচ্ছি, এক্স ও জেড দ্বারা গঠিত যৌগটি অষ্টক নিয়ম না মানলেও ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে, বিশ্লেষণ করো। এক্স কে বলো তো মোট 5টা ইলেকট্রন, তাহলে হচ্ছে ব্রোন, আর ওয়াই এর মোট ইলেকট্রন হচ্ছে 2 4 6 8 1 11, আর জেড হচ্ছে 2 4 6 আর 1 7। আচ্ছা, 2 4 6 7, তার মানে এটা হচ্ছে ফ্লোরিন। তো এখানে বলতেছে এক্স ও জেড, তার মানে এই যে ব্রোন ট্রাইফ্লোরাইড অষ্টক নিয়ম মানে না, বাট সোডিয়াম ফ্লোরাইড অষ্টক নিয়ম মানে। এখানে আমাকে এটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নগুলো দেখো। PCl3 বলতেছে উদ্দীপকের এই যৌগে অষ্টক নিয়মের প্রয়োগ দেখাও। তো অষ্টক নিয়মের প্রয়োগ আমাকে এখানে দেখাতে হবে। নেক্সটে কি বলছে দেখো, ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ দুটির ভিন্ন যৌগের মধ্যে একটিতে অষ্টক নিয়ম মানলে অপরটিতে মানে না। ওয়াই ও জেড, তাহলে এই যে ফসফরাস নিয়া, ওয়াই হচ্ছে ফসফরাস, জেড হচ্ছে ক্লোরিন, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে বলতেছে RCl5, আর কে বলতো পর্যায় 3 গ্রুপ 15, তাহলে এখানেও ফসফরাসের কথা বলা হয়েছে যে RCl5 যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, বিশ্লেষণ করো, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড। Q10 বলছে কিউ মৌলটি নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো, এই যে অষ্টক পরিপূর্ণ এজন্য সে নিষ্ক্রিয়, অর্থাৎ নিয়ন নিষ্ক্রিয়। আচ্ছা, এবার বলছে যে BC2 এবং BC5 যৌগ, বি কে বলতো গ্রুপ 15 পর্যায় 3 ফসফরাস, আর সি কে গ্রুপ 17 পর্যায় 3 ক্লোরিন, তাহলে BC2। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে যে BC2 এবং BC5, তাহলে এটা BC3 হবে। ওকে, এটা BC3 করে দিচ্ছি আমি, BC3। তাহলে BC3 ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ গঠনে কোনটি অষ্টক নিয়ম মেনে চলে, বিশ্লেষণ করো। অষ্টক নিয়মটা কোনটা সেটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। ওকে, সো এবার যাচ্ছি আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তার পরবর্তী আইটেম দেখো। তো বলতেছে এক্স ও ওয়াই ম্যাগনেসিয়াম, আর ওয়াই কে আর্গনের আগে হচ্ছে ক্লোরিনের আগে কে সালফার, তাহলে ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ দ্বারা গঠিত তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে বলতেছে যে ওয়াইএক্স যৌগটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কারণে ব্যাখ্যা করো। ওয়াই কে দেখি, ওয়াই হচ্ছে 3s2 3p6 4s2 ক্যালসিয়াম, আর এক্স কে 1s2 2s2 2p6 সালফার, তাহলে ক্যালসিয়াম সালফাইড কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? আয়নিক যৌগ বিধে তারা কি হবে? উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। নেক্সট প্রশ্ন দেখো, বলতেছে যে ওয়াই ও জেড মৌল দুটি দ্বারা গঠিত যৌগটি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। ওয়াই ও জেড, ওয়াই হচ্ছে পটাশিয়াম আর জেড হচ্ছে ক্লোরিন, তাহলে পটাশিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এইটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো আয়নিক যৌগ অবশ্যই উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন দেখো। এখানে বলছে চিত্র বি, হ্যাঁ চিত্র বি। তো চিত্র বিতে মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন আছে 31টা। হিসাব করে দেখো, প্রথম লেয়ারে 2টা, দ্বিতীয় লেয়ারে 8টা, তৃতীয় লেয়ারে 18টা, চতুর্থ লেয়ারে 1টা। সো 31টা 29 ইলেকট্রন। সো 29 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে কপার। বলছে বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে, কপার যে বিদ্যুৎ পরিবহন করে সেটা আসলে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এবারে দেখো এই যে এখানে কি বলছে বি ও পি এর বিদ্যুৎ পরিবাহিতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করে, বি এবং পি। তাহলে এখানে বলতেছে প্রথম বিক্রিয়ার ফলে মার্বেল চিপস, তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সাথে বিক্রিয়া করলে এ গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড, তাহলে বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। খেয়াল করো, এখানে বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন পি কে কপার সালফেট প্লাস ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার, এই যে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার। এখন বলতেছে বি ও পি এর বিদ্যুৎ পরিবাহিতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। প্রথম কথা হচ্ছে উভয় বিদ্যুৎ পরিবহন করবে, কপার করবে তার সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা, আর ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করবে কিসের মাধ্যমে? অ্যানোড ক্যাথোডের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে। তো এই দুইটাই উভয় বিদ্যুৎ পরিবহন করবে, বাট
কপার যে বিদ্যুৎ পরিবহন করবে এটা একটু বেশি পপুলার, আমরা কপারের তার ব্যবহার করি বিদ্যুৎ পরিবহন করার জন্য। সো কপারটা বেশি পপুলার, আমরা এখানে এটা মানে দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ যার গলনাঙ্ক 801 এবং স্ফুটনাঙ্ক 1465°C, অপর একটি যৌগ HCl। তাহলে বলতেছে প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ HCl ও বিদ্যুৎ পরিবহন করে, সোডিয়াম ক্লোরাইডও বিদ্যুৎ পরিবহন করে। আমাকে এইটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কিউ আর ও টি তিনটি মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12, 14, 17। তাহলে বলতেছে যে কিউ মৌলটির বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। কিউ কে বলো তো? কিউ হচ্ছে 12, তার মানে ম্যাগনেসিয়াম, এখানে ধাতব বন্ধন বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, এবার দেখো 8 নম্বর প্রশ্ন, যে উদ্দীপকের পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল ব্যাখ্যা করো। পি কে বলতো সর্ববহিষ্ঠ শক্তি সমান 3 আর 3s2 3p1, তার মানে অ্যালুমিনিয়াম কিভাবে বিদ্যুৎ পরিবহন করে? সঞ্চরণশীল ইলেকট্রনের মাধ্যমে। আচ্ছা, এবারটা যাই, টি ও ই দ্বারা গঠিত যৌগের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। টি এবং ই, টি কে বলতো ম্যাগনেসিয়াম আর ই হচ্ছে ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ম্যাগনেসিয়াম নাইট্রেট, এ হচ্ছে সলিড, বি হচ্ছে গ্যাস, সি হচ্ছে অক্সিজেন। তাহলে বি গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এ সলিড হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। বলছে যে উদ্দীপকের এই যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে বর্ণনা করে, অর্থাৎ গলিত অবস্থায় সে বিদ্যুৎ পরিবহন করে, এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এবারে যাচ্ছে নেক্সট, দেখো নেক্সটে বলছে এ বি সি ডি 4টা মৌল, তার বলছে BA4। আচ্ছা, এ হচ্ছে হাইড্রোজেন, বি হচ্ছে কার্বন, তাহলে BA4 তার মানে CH4। আচ্ছা, আর DC2, ডি কে ক্যালসিয়াম আর সি হচ্ছে ক্লোরিন, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে বলছে BA4 এবং DC2 যৌগ দ্বারা একটি গলনাঙ্ক কম হলে অপরটি গলনাঙ্ক অনেক বেশি ব্যাখ্যা করে, অর্থাৎ একটা হচ্ছে আয়নিক যৌগ, একটা হচ্ছে সমযোজী যৌগ। যেটা সমযোজী যৌগ সে আবার গ্যাসীয় এবং অপোলার। সো যে সমযোজী যৌগ অপোলার গ্যাসীয় হবে সে তো বিদ্যুৎ পরিবহন করবে না, সরি তার গলনাঙ্ক তো অনেক কম হবে, এইখানে জাস্ট এটাই বলছে আর কি। আচ্ছা, যাচ্ছি পরের অংশে, দেখো যে বি যৌগের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে কি? বি মানে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে কিনা সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরটা দেখো WXYZ 4টা মৌল, তো আমাকে বলতেছে WX তার মানে কি? কার্বন, আর এক্স হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, YZ হচ্ছে পটাশিয়াম আর ওয়াই হচ্ছে কে? ওয়াই হচ্ছে ফ্লোরিন। তাহলে পটাশিয়াম ফ্লোরাইড মৌলসমূহ দ্বারা গঠিত যৌগ দুটি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। তো আমরা মোটামুটিভাবে এখানে 13টা বা এর থেকে বেশি প্রশ্ন মানে থাকতে পারে, তো আমরা মোটামুটিভাবে 13টা প্রশ্ন তোমাদের সামনে আমরা আলোচনা করে দিয়েছি। সো এই টাইপের কোশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের সমস্ত কিছু ওভারঅল কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এখনকার টপিক হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল, অর্থাৎ আয়নিক যৌগসমূহ কিভাবে পানিতে দ্রবীভূত হবে আর সমযোজী যৌগসমূহ কিভাবে পানিতে দ্রবীভূত হবে। সো প্রথম প্রশ্নটা একটু ফলো করে দেখো কি বলতেছে, যে ABC 3টে মৌল, পর্যায় 2, 3, 4 আর গ্রুপ 15, 17, 2। এখন বলছে যে AB3, আচ্ছা তাহলে এ হচ্ছে গ্রুপ 15 পর্যায় 2, তার মানে নাইট্রোজেন, আর বি কে গ্রুপ 17 পর্যায় 3, তার মানে ক্লোরিন, তার মানে NCl3, এবং সি হচ্ছে ক্যালসিয়াম আর বি হচ্ছে ক্লোরিন, তাহলে CaCl2। তাহলে বলতেছে যে NCl3 এবং Cb2 যৌগের মধ্যে কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয় বিশ্লেষণ করে, অর্থাৎ NCl3 এবং ক্যালসিয়াম ক্লোরাইড এদের মধ্যে কে আসলে পানিতে দ্রবীভূত হবে এবং কেন, সেটি আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই আমরা পানিতে দ্রবণীয়তা নিয়ে আলোচনা করব। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, যে X3 লিথিয়াম, Y6 কার্বন এবং E হচ্ছে ক্লোরিন। তাহলে বলতেছে যে YE তাহলে কে? CCl4, তাই না, দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় হলো XE লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, তার মানে CCl4 পানিতে অদ্রবণীয় হলো লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে QT 19 এবং 8 তাহলে কে? পটাশিয়াম অক্সাইড, তাই না, আর হচ্ছে আর হচ্ছে 9 আর M হচ্ছে 6, তাহলে CF4। তাহলে বলতেছে QT এবং CF4 দ্বারা গঠিত যৌগ দুটির একটি পানিতে দ্রবণীভূত হলো অপরটি পানিতে দ্রবীভূত হয় না, যুক্তিসহ বিশ্লেষণ করে। অর্থাৎ এই যে পটাশিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু CF4 পানিতে দ্রবীভূত হয় না, সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, খেয়াল করো কি বলতেছে, যে উদ্দীপকের মৌলদ্বয় দ্বারা গঠিত এ হচ্ছে হাইড্রোজেন, খেয়াল করো, এ হচ্ছে হাইড্রোজেন আর সি হচ্ছে ক্লোরিন, তাহলে AC হচ্ছে HCl আর BC হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে বলতেছে যে উদ্দীপকের মৌল দ্বারা গঠিত AC এবং BC যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন হলেও পানিতে দ্রবণীয়তার ক্ষেত্রে একই রকম আচরণ করে বিশ্লেষণ করে। অর্থাৎ এখানে HCl সমযোজী বন্ধন প্রক্রিয়া গঠন হয় আর BC মানে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া গঠিত হয়, বাট উভয় কি হয়? পানিতে দ্রবীভূত হয়। আমাকে মূলত এখানে এইটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা,
নেক্সট দেখো 5 নাম্বার বলতেছে যে এক্স ওয়াই এবং জেড ভর সংখ্যা নিউটন সংখ্যা, তাহলে অবশ্যই মাইনাস করলে আমরা কি পাবো এখান থেকে, মাইনাস করলে আমরা এখান থেকে পেয়ে যাবো প্রোটন সংখ্যা। সো মাইনাস মাইনাস মাইনাস, তো মাইনাস করে দেখো রেজাল্ট কত আসছে, 12 থেকে 6 বাদ দাও, রেজাল্ট আসছে 6, 35 থেকে 18, তাহলে 18 দুগুণে 36, তাহলে রেজাল্ট আসছে 17, আর এখানে আছে যে 23 থেকে 12 বাদ দাও, তাহলে 12 আর 10 22 আর 23, তাহলে এখানে রেজাল্ট আসছে 11। আচ্ছা, তো তাহলে আমরা এই যে তিনটা ফলাফল পেলাম, এটা 17 হবে। তাহলে এ হচ্ছে এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে ক্লোরিন, আর জেড হচ্ছে সোডিয়াম। তো বলতেছে যে উদ্দীপকের মৌল দ্বারা গঠিত XY4, এক্স হচ্ছে কার্বন, ওয়াই মানে Cl CCl4 এবং জেড ওয়াই সোডিয়াম ক্লোরিন। তাহলে CCl4 এবং সোডিয়াম ক্লোরাইড যৌগের একটি পানিতে দ্রবণীয় হলো, অপরটি অদ্রবণীয় বিশ্লেষণ করো। CCl4 পানিতে অদ্রবণীয়, আবার সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। এখানে মূলত এইটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ফাইন, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বলতেছে দেখো এক্স ও ওয়াই, এক্স কে বলতো, আচ্ছা পটাশিয়াম হচ্ছে পর্যায় 4, তাহলে এর উপরের পর্যায় এস মানে সালফার, সালফারের আগে হচ্ছে ফসফরাস, আর সালফারের পরে হচ্ছে ক্লোরিন। তাহলে বলতেছে যে এক্স ও ওয়াই, তার মানে ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইড, এবং জেড ও ওয়াই, জেড হচ্ছে ক্যালসিয়াম, ওয়াই হচ্ছে ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগদ্বয়ের মধ্যে একটি পানিতে দ্রবীভূত হলো, অপরটি পানিতে দ্রবীভূত হয় না, বিশ্লেষণ করো। মানে ক্যালসিয়াম ক্লোরাইড আর ফসফরাস ট্রাইক্লোরাইড এই দুইটার মধ্যে একটা পানিতে দ্রবীভূত হলো, অপরটি পানিতে দ্রবীভূত হয় না, ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা যাচ্ছি আমি নেক্সট প্রশ্ন। দেখো কি বলতেছে যে এর একটা প্রোটন হাইড্রোজেন, বি এর 11টা প্রোটন সোডিয়াম, সি এর 9টা প্রোটন ফ্লোরিন। তাহলে বলতেছে যে এসি মানে কি হাইড্রোজেন ফ্লোরাইড, আর বিসি হচ্ছে কি যে সোডিয়াম ফ্লোরাইড। উভয় যৌগই একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে কি, যুক্তিসহ বিশ্লেষণ করো। ইয়েস, উভয় পরমাণু মানে উভয় যৌগ একই প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত হবে। একটা আয়নিক যৌগ, একটা সমযোজী যৌগ, বাট আয়নিক যৌগ তো সরাসরি দ্রবীভূত হবে, আর সমযোজী যৌগ যেহেতু পোলারিটি ধর্ম প্রদর্শন করবে সেহেতু সে পানিতে দ্রবীভূত হবে। তাহলে বলা যায় যে উভয় যৌগ একই প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত হবে। আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্নে। এ হচ্ছে 20 আর ডি হচ্ছে 6, তার মানে কি 20 হচ্ছে ক্যালসিয়াম আর D6 মানে কার্বন। তাহলে বলছে এর হ্যালাইড বলতে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণীয় হলেও ডি এর হ্যালাইড মানে CCl4 পানিতে অদ্রবণীয় বিশ্লেষণ করে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, বাট কার্বন ফ্লোরাইড বা কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, পটাশিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে 2A, তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। উদ্দীপকের এই যৌগটির পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করো। এই যৌগটি পানিতে দ্রবীভূত হয়, এটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা 10 নম্বরে দেখো কি বলতেছে যে সি এবং ডি পর্যায় উভয়েরই পর্যায় 3, একটার গ্রুপ হচ্ছে 15, গ্রুপ 15 পর্যায় 3 ফসফরাস, গ্রুপ 17 পর্যায় 3 ক্লোরিন, তাহলে PCl3 বা PCl5। তাহলে বলতেছে সি ও ডি দ্বারা গঠিত যৌগের পোলার দ্রবকে দ্রবণীয়তা বিশ্লেষণ করো। মানে COD ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইড যেটাই হোক না কেন, এটা কি পোলার দ্রাবকে দ্রবীভূত হবে? যদি হয় কারণ ব্যাখ্যা করতে হবে, না হলেও সেটার পিছনে যুক্তি উপস্থাপন করতে হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, QS2 এবং R2 মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় বিশ্লেষণ করো। কিউ কে বলো তো, কিউ হচ্ছে 3 নম্বর পর্যায় 3S2, তার মানে কিউ হচ্ছে ম্যাগনেসিয়াম, কিউ হচ্ছে আমাদের এখানে ম্যাগনেসিয়াম। এই যে আমরা এখানে কিউ কে নিতে পারবো ম্যাগনেসিয়াম। আর কি হবে দেখো, আর কি হচ্ছে, আর হচ্ছে 1s1, তার মানে আর হচ্ছে হাইড্রোজেন, আর এস কে হচ্ছে 3 নম্বর পর্যায়ে 3s2 3p3, তাহলে 15, তাহলে এসে ফসফরাস। তাহলে এখানে কি বলছে দেখো যে QS2, আচ্ছা ও R2 মানে হাইড্রোজেন। আচ্ছা তো তাহলে এখান থেকে হাইড্রোজেন তো অবশ্যই পানিতে দ্রবীভূত হবে না, বাকি যে যৌগটা আছে QS2 এটা পানিতে দ্রবীভূত হবে কিনা এটা আসলে বিশ্লেষণ করতে হবে, হলে সেটার পিছনে আমাকে কারণ উপস্থাপন করতে হবে। আচ্ছা তো দেখো এখানে আমরা যে বিষয়টা একটু ফোকাস রাখবো বা ফোকাস করব, এই জায়গাতে আসলে 3টে ইলেকট্রন হবে না, এখানে ইলেকট্রন সংখ্যা আসলে আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তো আমরা এখান থেকে ফসফরাসটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এখানে আসলে N5 হবে, P5, তাহলে এটা হবে ক্লোরিন, তাই না? সো ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন এবং ক্লোরিন। তাহলে এখানে বলছে দেখো QS2, তার মানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর আর বলতেছে R2, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন এর মধ্যে কে পানিতে দ্রবীভূত হবে এবং কেন দ্রবীভূত হবে, আসলে এই পয়েন্টগুলো আমাকে ব্যাখ্যা করতে বলেছে এইখানে। আচ্ছা নেক্সটে দেখো বলতেছে যে BA4, বি কে বলো তো কার্বন, আর এ হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে মিথেন, আর এ হচ্ছে হাইড্রোজেন, আর ডি হচ্ছে ক্লোরিন, তাহলে মানে HCl। বলতেছে একই ধরনের যৌগ কিন্তু একটি পানিতে দ্রবণীয় অন্যটি অদ্রবণীয়, বিশ্লেষণ করো। তার মানে বলতেছে যে HCl এবং CH4 মিথেন দুইটাই সমযোজী যৌগ, এর মধ্যে একটা পানিতে দ্রবীভূত হয়, একটা পানিতে দ্রবীভূত হয় না, এটা আমাকে কারণ সহ এখানে ব্যাখ্যা করতে বলেছে।
আচ্ছা, এরপরের প্রশ্নগুলো একটু দেখো। এক্স ওয়াই জেড তিনটা মৌল, এদের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে আগে ফার্স্টে মৌলগুলোকে একটু বের করি বা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে বলতেছে যে এক্সকে দেখি, এক্স হচ্ছে পর্যায় 2, তার মানে কি 2s2 2p2, তার মানে এক্স হচ্ছে কার্বন। আচ্ছা, এবারে ওয়াই, ওয়াই 3 নাম্বার পর্যায়, তার মানে 3s2 3p5, তার মানে এটা হচ্ছে ক্লোরিন। আর জেড, জেডকে, জেড হচ্ছে 3s1, তার মানে জেড হচ্ছে সোডিয়াম। তাহলে বলতেছে যে এক্স ও ওয়াই, আচ্ছা এক্স ও ওয়াই তার মানে CCl4, তাই না? এক্স ওয়াই মিলে কি হচ্ছে? CCl4 হচ্ছে। মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ওয়াই ও জেড, ওয়াই জেড কে বলতো সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড তো অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, কারণ আয়নিক যৌগ, আর CCl4 সমযোজী যৌগ এবং অপোলার, বিধায় সে পানিতে দ্রবীভূত হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে A20 আর D6। আচ্ছা, বলতেছে এ এর হ্যালাইড পানিতে দ্রবণীয় হলেও ডি এর হ্যালাইড পানিতে অদ্রবণীয় বিশ্লেষণ করো। তার মানে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো বা ফ্লোরিন যুক্ত করো, ক্যালসিয়াম ক্লোরাইড বা ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, বাট কার্বন টেট্রাক্লোরাইড পানিতে অদ্রবণীয়, এটা আমাকে ব্যাখ্যা করতে বলেছে। নেক্সট প্রশ্ন দেখো, কিউ আর এস তিনটি মৌল, তিনটি ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা যথাক্রমে এত এত। আচ্ছা, এখন দেখি আমরা আসলে মৌলগুলো কে হতে পারে সেগুলো আমরা একটু সহজে খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে কিউ কে বলো তো? কিউ মৌলের স্তর হচ্ছে 2, সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা 4, তাহলে কিউ হচ্ছে কার্বন। আর কে স্তর হচ্ছে 3, সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, 3 নম্বর স্তরে আর হচ্ছে সোডিয়াম। আচ্ছা, আর এস স্তর 3, সর্বশেষ ইলেকট্রন 7, তাহলে এস হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তাহলে কার্বন, সোডিয়াম, ক্লোরিন। তো এখানে বলতেছে কি দেখো, বলতেছে যে কিউএস4 তার মানে কি CCl4, তাই না? CCl4। আচ্ছা, এবং আরএস মানে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটার মধ্যে একটা পানিতে দ্রবীভূত হয় না, আর একটা পানিতে দ্রবীভূত হয়, এটাই আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট কি দেখো, পি কিউ আর তিনটা মৌল, তাহলে বলতেছে যে আর কিউ এবং PQ2। আর কিউ কে, আর হচ্ছে ম্যাগনেসিয়াম, কিউ হচ্ছে অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড। আর কিউ মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। আর PQ2 কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। বলতেছে উভয় যৌগদ্বয় পানিতে দ্রবীভূত হয় কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এটা উভয় কি পানিতে দ্রবীভূত হবে হলে এটা উত্তরের সপক্ষে আমাকে যুক্তি উপস্থাপন করতে হবে। ওকে ফাইন, সো যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো। বলতেছে বি এবং সি দুইটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 17 এবং 20, যাদের পারমাণবিক সংখ্যা 17 এবং 20, বি এবং সি দুইটি মৌল। তাহলে বলতেছে বি ও সি মৌল দ্বারা গঠিত যৌগের দ্রবণীয়তা বিশ্লেষণ করো। 17 হচ্ছে ক্লোরিন, 20 হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে ওয়াই হচ্ছে সোডিয়াম আর এক্স হচ্ছে ফ্লোরিন। তাহলে বলতেছে যে ওয়াই জেড মৌল দ্বারা গঠিত যৌগটি পানিতে দ্রবীভূত কিনা ব্যাখ্যা করো। তো হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দ্বারা যৌগ পানিতে দ্রবীভূত হয় কিনা এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। এ হচ্ছে হাইড্রোজেন, বি হচ্ছে ক্লোরিন, তাহলে HCl, হ্যাঁ HCl পানিতে দ্রবীভূত হয় কিনা ব্যাখ্যা করতে বলছে। কপার সালফেট এবং অ্যামোনিয়া, তাহলে বলছে দুই নঙের উভয় যৌগ পানিতে দ্রবীভূত হয় কিনা মতামত বিশ্লেষণ করো। অবশ্যই এটা আমাকে মতামত বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এরপরটা কি বলছে দেখো, ডিমের খোসা প্লাস HCl এ গ্যাস, এ গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, বি হচ্ছে ম্যাগনেসিয়াম HCl, তাহলে সি এবং ডি গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। বলতেছে যে ACOD কোনটি পানিতে দ্রবীভূত হয় ব্যাখ্যা করো। তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এদের মধ্যে কে পানিতে দ্রবীভূত হবে সেটা আসলে আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো এখানে আমরা 21টার মতো প্রশ্ন দিয়েছি। আচ্ছা, আরও কিছু প্রশ্ন এখানে আছে দেখো। তো আমরা মোটামুটি ভালোই কিন্তু প্রশ্ন এখানে তোমাদের জন্য দিচ্ছি। তো ওভারঅল এই প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করবো তখন তোমাদের এই রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো সবগুলো সলভ করা হয়ে যাবে, তোমাদের নলেজটা বৃদ্ধি পাবে যে এটা আসলে কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে তোমরা ভালো একটা আইডিয়া পাবা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, যে বি ও সি মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় বর্ণনা করো। বি ও সি, বি কে বলতো? বি আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, বির পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 আর সি হচ্ছে 17, তাহলে PCl3 হোক বা PCl5 হোক এটা অদ্রবণীয়, এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নেক্সট দেখো কি বলতেছে যে বি ও সি, সি কে দেখি, এদের প্রত্যেকটি 3টি করে ইলেকট্রন, মানে 3টি স্তরে ইলেকট্রন সংখ্যা বিদ্যমান। সি এর সর্বশেষ স্তর আছে 2টা, তাহলে সি হচ্ছে ম্যাগনেসিয়াম, আর বি এর সর্বশেষ স্তর আছে 7টা, তাহলে বি হচ্ছে ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে বলতেছে বি এবং সি দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, অবশ্যই দ্রবণীয় হবে এটা, যেহেতু আয়নিক যৌগ। কিউ হচ্ছে 19 পটাশিয়াম আর আর হচ্ছে 17 ক্লোরিন, তাহলে বলতেছে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবণীয় তা পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা করো। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় এটা আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরেরটা দেখো, পরিবর্তনশীল যোজনী, মুক্তজোড়, বন্ধনজোড় ইলেকট্রন। সো পরিবর্তনশীল যোজনী, মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রনগুলো কীভাবে কাজ করে সেগুলো এখানে আলোচনা করা হবে। এখানে বলছে যে এ মৌলটি ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। এ কে বলতো? চতুর্থ পর্যায়ে শ্রেণী আর, তাহলে এ হচ্ছে Fe আর ডি হচ্ছে গ্রুপ 16 পর্যায় 2 অক্সিজেন। তাহলে আয়রন অক্সিজেনের সাথে যখন যৌগ গঠন করে তখন একাধিক যোজনী সে প্রদর্শন করতে পারে, এটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, বলছে দুইটি প্রতীকী মৌল হলো ই এবং জি। বলছে জি আয়নিক ও সমযোজী, দেখো জি আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলেও ই কেবলমাত্র এক ধরনের যৌগ গঠন করে। ই হচ্ছে
সিলিকন, আর জি হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন আয়নিক সমযোজী উভয় গঠন করতে পারে, কিন্তু সিলিকন ম্যাক্সিমাম সময় সমযোজী বন্ধন গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আচ্ছা, এখানে ডি মৌলের চিত্রটা সালফারকে বোঝানো হচ্ছে, বলছে ডি মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বিশ্লেষণ করো, সালফারটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার বলছে এবিসি মৌল তিনটি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত, এদের বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এত। তাহলে এ এর 4টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, তাহলে 14 সিলিকন, বি এর 16 সালফার, আর সি এর 18, সি হচ্ছে আর্গন। তাহলে বলছে উদ্দীপকের বি মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করতে পারে, ব্যাখ্যা করে। যে বি মৌলটা একাধিক যোজনী প্রদর্শন করতে পারে, এটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো কি বলছে, দেখো এম ও এন মৌল দুটি মৌল, এম মৌলের 3টি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে, আর এন মৌলটি তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের মৌল। তাহলে বলছে এম ও এন মৌল দ্বারা গঠিত যৌগের চিত্র এঁকে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন হিসাবটা ব্যাখ্যা করো। অর্থাৎ এটার মুক্তজোড় ও বন্ধনজোড় এই ইলেকট্রন বিন্যাসের হিসাবটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো আমরা এখানে কিন্তু দেখো এম ও এন ফার্স্টে আইডেন্টিফাই করব। তো এম হচ্ছে 12, মানে ভর 12, তাহলে এম হচ্ছে কার্বন, ঠিক আছে, কার্বন। আর এন বলতেছে তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের সদস্য, তৃতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের সদস্যকে ক্লোরিন। তাহলে একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে ক্লোরিন, তার মানে কি CCl4। তাহলে CCl4 এর মুক্তজোড় রেখে আমাকে এখানে আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো চলো আমরা দেখি আরো একটা মুক্তজোড় পাওয়া যায় কিনা, আমরা আরো কিছু একটা মুক্তজোড় এর এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো দেখো আমাদের আরো একটা প্রশ্ন আমরা এখানে এনেছি যে মুক্তজোড় বা বন্ধনজোড় হিসাব করতে হয়। তো এখানে একটা বেলুনের মধ্যে আমরা নাইট্রোজেন গ্যাস দেখতে পাচ্ছি। এখানে কি বলেছে দেখো, যে খ বেলুনে রক্ষিত গ্যাসের কি বলতেছে, যে খ বেলুনে রক্ষিত গ্যাসের বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে আমাকে নাইট্রোজেন গ্যাসের ডায়াগ্রাম আঁকতে হবে, এঁকে দেন সেখান থেকে আমরা যেই মুক্তজোড় পাবো বা বন্ধনজোড় পাবো, মূলত সেখানে বন্ধনজোড়গুলো জানতে চাওয়া হচ্ছে। সো কতগুলো বন্ধনজোড় ইলেকট্রন আমরা পাচ্ছি সেখান থেকে, সেইগুলোই মূলত এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, তো আমি আশা করতেছি যে আমাদের এই বোর্ড অ্যানালাইসিসের এই পর্বটি তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। যদিও পর্বটি একটু বড় হয়ে গেছে, আমরা কিন্তু যত প্রশ্ন পেয়েছি সমস্ত প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আলোচনা করার চেষ্টা করেছি। তো এটি যদি দেখো তোমাদের এই অধ্যায়ের উপর আর কোনো সমস্যা থাকবে না। তো তাহলে আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।